রেখা পাত্র বসিরহাট কেন্দ্র থেকে জেতা উচিত। ওই ওই সিটটা বিজেপির অবশ্যই বসিরহাট কেন্দ্র থেকে রেখা পাত্রের হাত ধরে। সিপিএম এই যে নতুন নতুন ক্যান্ডিডেটগুলোকে এনেছে, এই ক্যান্ডিডেটগুলো নিশ্চয়ই ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়াবে। ইমিডিয়েট এই সমস্ত লোকজনদেরকে বিজেপি প্রার্থী করেছে, এগুলো তো বিজেপির ফেস লস হচ্ছে। এইসব প্রার্থীকে বদল করা উচিত, ইমিডিয়েট অর্ডার দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট তো এইটা বলেনি যে সেখানে কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির করতে হবে বা সেখানে এইভাবে তোমাকে গ্যাদারিংস করতে হবে। দাদা, বিজেপির ক্যান্ডিডেট লিস্ট আমরা জানি যে ঘোষণা করা হয়ে গেছে, কিন্তু সেকেন্ড লিস্টে কিন্তু কোথাও কিন্তু মুসলিম সম্প্রদায়ের একজনেরও নাম ক্যান্ডিডেট লিস্টে আমরা দেখতে পাইনি। কোথাও কি দ্বিচারিতা করা হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা তো আমি অন্তত বলবো যে এই জিনিসটা উনি যে একটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, এই কথাগুলো কোথাও যেন একটা গিয়ে একটা ভিত্তিহীন জায়গা চলে আসছে। কারণ ওরা হিন্দু রাষ্ট্র চায়, হিন্দু রাষ্ট্রের দিকেই ওদের। না হলে দেখুন, আপনাকে একটা কথা বলি, রাম মন্দিরের জন্য সেখানে তারা কোটি কোটি টাকা ব্যয় করলো। হ্যাঁ, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট তো এইটা বলেনি যে সেখানে কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির করতে হবে বা সেখানে এইভাবে তোমাকে গ্যাদারিংস করতে হবে। এই জিনিসগুলো তো ওদের রয়েছে। মুসলিম বিরোধী ওদের একটা ফেস সবসময়ই আছে এবং মুসলিম বিরোধী এই জিনিসটা ওদের রয়েছে। এবং সিএএতে সবসময় মুসলিমদের, মানে যেহেতু এই বাংলাদেশ থেকে যারা এসেছে শরণার্থী, এই ব্যাপারটা রয়েছে, সেই জন্য সবসময় তাদের একটা প্রশ্নচিহ্ন সেখানে রয়েছে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এখনো ক্যান্ডিডেট লিস্ট যা ঘোষণা হয়েছে, এর আগের বার কিন্তু আমরা মুসলিম মুখ দেখতে পেয়েছিলাম। কেন এবার মুসলিম মুখ এলো না? অন্তত একজন দুজন হলেও আসলে ভালো হতো। সেই জায়গাটা আমার কাছেও প্রশ্নবোধক চিহ্ন মনে হয়েছে। এই জায়গাটা তাদের ম্যানেজমেন্ট হয়তো চিন্তা ভাবনা করবেন, কারণ মানুষকে এটা তো বোঝাতে হবে যে বিকল্প তারা হতে চাইছে, রাজ্য সরকারের বিকল্প তারা হতে চাইছে। কিন্তু রাজ্য সরকারের বিকল্প শুধু হয়ে গেলেই তো হবে না, তাকে তো সমস্ত জায়গায় সেই ছাপটা রাখতে হবে। প্রতিনিধি শুধু দিলেই তো হবে না, সেই প্রতিনিধি যাতে মানুষ সেই প্রতিনিধি দেখে ভোট দেয় সেটাও চিন্তা করতে হবে। কিন্তু আরেকটা জিনিসও পাশাপাশি আপনাদের বলি যে এখানে রাজনীতির ক্ষেত্রে একটা কথা রয়েছে যে ধরুন কেউ একজন বড় পোস্টে রয়েছে, যেমন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি বলতেন যে 42টা সিটে আমিই প্রার্থী। এখানে কিন্তু প্রধানমন্ত্রীও বলেন যে आप सोच लीजिए कि पूरा देश में जितना सीट है 573 जो सीट है वही हम ही कैंडिडेट है। तो ওই দিক থেকে বিচার করলে এখানে হচ্ছে যে বিজেপি চাইছে যে একটা বিজেপিময় দেশ, সারা দেশে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে, যে 400+ তারা টার্গেট করেছে। সুতরাং সেই দিক থেকে বিচার করলে এই কথাটা কতটা যুক্তিযুক্ত আমার মনে হয়েছে যথেষ্ট সন্দেহও রয়েছে। তবে আমার এইটা মনে হয় মুসলিম মুখ একটা দুটো থাকলে ভালো হতো। দাদা, ভোট না দিলে সেটা ভেঙে দেওয়া হবে, অশ্রাব্য ভাষায় হুমকি পূর্ব বর্ধমান বিজেপি প্রার্থী অসীম সরকারের, কি বলবেন এই বিষয়ে? মানে এই ব্যাপারগুলো কি বলবো, মানে দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে মানুষ যখন একটা সেকশন অফ পিপলকে ভোট দিতে চাইছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্য কেউ বলছে ভোট না দিলে এই করা হবে, ভোট না দিলে ওই করা হবে, এই জিনিসগুলো মানে রাজনৈতিক চাপানোতর এমনভাবে তৈরি হচ্ছে, কি বলবো। মানে আমি এগুলো দেখে, মানে আমি এই জন্যই আমি কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। অনেক রাজনৈতিক দল আমাকে বলেছে যে তুমি রাজনীতিতে আসো, রাজনীতির মেইন স্ট্রিমে আসো। আমি এই জন্যই ঢুকতে চাই না, কারণ এই মানুষের প্রতি এই অসহিষ্ণুতা, মানুষের প্রতি এই খারাপ ব্যবহার, মানুষের সঙ্গে মানুষের যে একটা রিলেশন, সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়া এবং নিজের কুক্ষিগত জায়গাটাকে তৈরি করা যে কোনো রাজনৈতিক দলের, এই জিনিসটা আমার অত্যন্ত খারাপ লাগে। উনি যে এই কথাগুলো বলছেন, আমি বলবো ইমিডিয়েট এই সমস্ত লোকজনদেরকে বিজেপি প্রার্থী করেছে, এগুলো তো বিজেপির ফেস লস হচ্ছে। এইসব প্রার্থীকে বদল করা উচিত, ইমিডিয়েট বদল করা উচিত। কারণ এই ধরনের মানুষ তাহলে কোন ভরসায় তো ভোট দেবে, কোন ভরসায় এই দলটাকে আনবে? সেই ভরসার জায়গাটাকেই তো তারা নষ্ট করে ফেলছে। তাহলে তো আমি বলবো তাহলে সেই সিপিএমই ভালো ছিল। এবং আমার মনে হয় এইবারের ভোটে যে সমস্ত মানুষ রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে চায়, যে সমস্ত মানুষ মানে সেই একটা তথাকথিত মানে রেজিমেন্টেড পার্টির বিরুদ্ধে ভোট দিতে চায়, তাদের উত্তর হতে পারে সিপিএম। আমি সিপিএম করি না, কিন্তু তাও আমার মনে হয় যে তাদের উত্তরটা হয়তো সিপিএম হতে পারে, এবং কারণ তাদের ক্যান্ডিডেটস অনেক রয়েছে। এবং আমি এইটুকু বলবো, হাইকোর্টের আমার যারা কলিগরা, দাদারা রয়েছেন, তারা বিভিন্ন কেন্দ্রে লড়ছেন। সব্যসাচীদা আছে, সায়ন আছে, আরও অনেকে আছে।
তাহলে তারা যে লড়ছে আমি চাইবো তারা তাদের মধ্যে অন্তত একজন দুজন জিতুক। সিপিএম এই যে নতুন নতুন ক্যান্ডিডেটগুলোকে এনেছে, এই ক্যান্ডিডেটগুলো নিশ্চয়ই ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়াবে, এবং যেহেতু তারা কোর্ট থেকে যাচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে তারা প্রচুর মামলা করেছে, তাদের মানে একটা জায়গা তারা তৈরি করতে পেরেছে, মানুষ তাদেরকে বিশ্বাস করে হয়তো ভোট দিতে পারে বলে আমার ধারণা। হ্যাঁ, এইটা গুড ডিসিশন, গুড ডিসিশন। তার কারণ হচ্ছে রেখাপাত্র লড়াইটা আপনি যদি দেখেন, রেখাপাত্রর হিস্ট্রিটা আপনি যদি দেখেন, দেখুন তার বিরুদ্ধে কুৎসা অনেক কিছুই আছে, কিন্তু রেখাপাত্র কিন্তু একটা যেরকম ফ্যামিলি থেকে উঠে এসেছে, যে ব্যাকগ্রাউন্ড, এবং তিনি নিজেও বলেছেন যে তিনি নিজেও সাফারার, এবং তার ফ্যামিলির অন্যান্য লোকজন মহিলারা সাফারার। সুতরাং একজন সাফারারকে তাকে যে দাঁড় করানো হয়েছে যথেষ্ট, এটা গুড ডিসিশন আমার মনে হয়, এবং তিনি সারা পশ্চিমবঙ্গের মুখ হতে পারেন। এই রেখাপাত্রের মতো একটা সময় মমতা ব্যানার্জি যেমন সারা পশ্চিমবঙ্গের বিরোধী মুখ হয়েছিলেন, আগামী দিনে হয়তো হতে পারে এই রেখাপাত্রই সারা পশ্চিমবঙ্গের বিরোধী মুখ হতে পারে। এবং আমি মনে করি গুড ডিসিশন এবং সঠিক লোককে চয়ন করা হয়েছে। রেখাপাত্র বসিরহাট কেন্দ্র থেকে জেতা উচিত, ওই সিটটা বিজেপির অবশ্যই বসিরহাট কেন্দ্র থেকে রেখাপাত্রের হাত ধরে জেতা উচিত। হাওড়া জেলার আমতা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন। এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে। ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল লাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে। বসন্ত কনস্ট্রাকশন, সবচেয়ে বেশি সুবিধা, অল্প খরচে 4 হুইলার পার্কিং পেতে পারেন। বসন্ত কনস্ট্রাকশন, আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং। বসন্ত কনস্ট্রাকশন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 9732919779 এবং 9564262669-এ।